শুভ্রানী কি অনেক বেশি সুন্দর? কই, সে তো খুবই সাধারণ দেখতে। তাহলে তার পিছে এই বখাটেগুলো সবসময় পড়ে থাকে কেন? কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, লাইন মারতে চাইলে তাদের সাথে গিয়ে মারুক। শুভ্রার সাথে এত কি? প্রথম প্রথম শুভ্রা এসব ভীষণ ভয় পেত, এখন আর তেমন ভয় পায় না। কেবল তারা আশেপাশে থাকলে নিজেকে গুটিয়ে নেয়। তবে মাঝে মাঝে তার সত্যি ক্লান্ত লাগে ভীষণ। তার জন্য পরি আপের ভোগান্তি আরও বেড়েছে। আপাই মাঝে মাঝে সময় করে তাকে নিয়ে আসে কলেজ থেকে। এমনিতেই আপার এত কাজ, তারপর এর সাথে যুক্ত হয়েছে শুভ্রানীর ওটকো ঝামেলা। মেন রোডে আজ ডজন খানেক ছেলে, এদের সামনে দিয়ে যাওয়ার ইচ্ছে কিংবা সাহস কোনোটাই শুভ্রা নেই। সে সিদ্ধান্ত নিল সে আজ অন্য রাস্তা দিয়ে সামান্য ঘুরে যাবে। সে আজ মূল সড়কের বদলে অন্য একটা গলি দিয়ে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। ওই গলি দিয়ে সে আগে বাড়ি ফিরেছে কয়েকবার, তবে আজকে চারিদিক বেশ নীরব। শুভ্রা গুনগুন করে গান ধরে দু হাতে ব্যাগ ফিতা টানতে টানতে হাঁটা শুরু করলো। গলির শেষ মাথায় কয়েকটা কুকুর ঘুরঘুর করছিল। এতে দেখা মাত্রই শুভ্রা থেমে গেল। সামনে দেখতেই তার মুখটা শুকিয়ে কিসমিসের মতো চুপসে গেল। সে কুকুর সাংঘাতিক রকমের ভয় পায়। হাত দিয়ে নাকের চারপাশের ঘামটুকু মুছিয়ে নিল সে। গান বন্ধ করে যত রকম দোয়া জানা ছিল তার, সেগুলোই এক নাগাড়ে পড়তে শুরু করলো। আপে বলেছে কুকুর দেখে ভয় পেলে কুকুর আরো বেশি ভয় দেখায়। কুকুর দেখলে ভয় পাওয়া যাবে না, বরং কুকুরকে পাত্তা না দিয়ে হেঁটে যেতে হবে। সুবি সিদ্ধান্ত নিয়েছে আজ সে কুকুরকে পাত্তা দিবে না। কিন্তু এক পা সামনে এগোতেই তার মনে হলো তার কলিজা এক লাফে তার গলা পর্যন্ত উঠে এসেছে। আর এক পা সামনে ফেলে সেটা ফুরুত করে তার হাতে এসে যাবে। দুটো কুকুর রাগে রাগে চোখ করে শুভ্রানীকে দেখছিল। ভাব এমন যেন সে শুভ্রা তাদের হাড্ডির লোভ দেখিয়ে ঘাস ধরিয়ে দিয়েছে। শুভ্রার চোখ মুখ খিচে দৌড় পড়তে পড়তে দু কদম সামনে গেল। ঠিক তখনই রাগি রাগি মুখের কুকুর দুটো প্রচণ্ড শব্দ করে ডেকে উঠল। ব্যাস, এতে শুভ্রা ভয়ে এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, আল্লাহ গো, আজ বাঁচিয়ে দাও প্লিজ। আবার ঠিকই বলতো, কুকুরের সামনে ভয় পেলেই কুকুর ভয় দেখায়। এই যে সামান্যটাকে শুভ্রার এই যে সামান্যটাকে শুভ্রানী ভয়ে আটকে উঠেছে। এতেই কুকুর দুটো ঘ্যাও ঘ্যাও করতে করতে তার দিকে ছুটল। ব্যাস, শুভ্রাকে আর পাইকে। সে হাত পা ছুঁড়ে এক চিৎকার দিয়ে ভৌতর দিল উল্টো পথে। শুভ্রা ছুটছে তো ছুটছেই, তার পেছন পেছন ছুটছে দুটো কুকুরও। শুভ্রা কোথায় যাচ্ছে, চারপাশে কি হচ্ছে, সেসব কিছুই সে জানে না। সে কেবল উন্মাদের মতো ছুটছে আর মাঝে মাঝে হেঁচকি তুলে তুলে কাঁদছে। কুকুর দুটো খুব কাছাকাছি এসে গিয়েছে। শুভ্রা দৌড়ের গতি বাড়ালো। তার পা অবশ হয়ে যাচ্ছে, গলা এতক্ষণে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তবুও শুভ্রা থামল না। দৌড়ের মাঝে সে এক দফা কেঁদে নিল, চিৎকার করে বলল, আপাই, বাঁচাও আমাকে। গলির মাথায় তখন কুচকুচে কালো একটি টটয়ার গাড়ি প্রচণ্ড গতি নিয়ে গলির ভেতর প্রবেশ করলো। ফাঁকা রাস্তা দেখেই গাড়ির চালক স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল। কিন্তু যখনই সে দেখলো একটি মেয়ে দিক বেদিক শূন্য হয়ে গলির ভেতর ছোটাছুটি করছে এবং গতি একেবারে গাড়ির অভিমুখে, তখন গাড়ি চালক সজোরে গায়ের গায়ের সমস্ত শক্তি দিয়ে ব্রেক চেপে ধরল। শুভ্রা যখন দেখল তার আর কালো রঙের গাড়িটির মাঝে দূরত্ব কেবল কয়েক হাতের, তখন সে দু হাতে কান চেপে আকাশ পাতাল কাঁপি বিকট চিৎকার দিল। গাড়িটি থামলো, একেবারে শুভ্রার গা ঘেঁষে থামলো। গাড়িটির চালক তৎক্ষণাৎ ছিট খুলে বেরিয়ে এলো। শুভ্রা যতখানি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে তার চেয়েও বেশি। আরিশ গাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। শুভ্রা এখনও চোখ বন্ধ করে চিৎকার করে যাচ্ছে। আরিশ ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেল, মিনমিনিয়ে গলায় বলল, চিৎকার বন্ধ করো। অ্যাক্সিডেন্ট হয়নি তোমার? ঠিক আছো তুমি? মেয়েটি সাথে সাথে চিৎকার থামালো না। যখন টের পেল সে একদম ঠিক আছে, কালো গাড়িটি তাকে পিষিয়ে দেয়নি, তখনই সে আস্তে আস্তে কান থেকে হাত সরিয়ে চোখ খুলল। দেখতে পেল তার চেয়ে কয়েক হাত দূরে সাদা টি শার্ট গায়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে। চোখ বড় বড় হয়ে গেল শুভ্রার। এত সুন্দর টাইপার! ছেলেটি এগিয়ে এলো, সন্ধিয়ান গলায় বলল। ঠিক আছো তো? শুভ্রা উপনিস মাথা নাড়ল কেবল। তার প্রচণ্ড পানি খেতে ইচ্ছে করছে। ছেলেটার কাছে চাইবি কি?
তার অবশ্য পানি চাইতে হলো না। ছেলেটি নিজে গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে সেটা শুভ্রার দিকে এগিয়ে দিল। শুভ্রা বিনা বাক্য ব্যয়ে সেটি লুফে নিল। চুপচাপ কয়েক ঢোক গিলে পানি খেয়ে পুনরায় সেটি আরিশের নিকট ফিরিয়ে দিল। আরিশ কৌতূহলী হয়ে জানতে চাইল, নাম কি তোমার? অমন করে ছুটছিলে কেন? লজ্জে শুভ্রা মাথা নামিয়ে নিল। সে কেমন করে বলবে এই ছেলেকে যে সে কুকুরের দৌড়ানি খেয়ে এই অবধি এসেছে। সে দ্বিতীয় প্রশ্নে কোনো উত্তর দিল না, কেবল অল্প কথাই জবাব দিল। আমার নাম পুষ্পিতা নূর, ডাকনাম শুভ্রানী। আরিশ মাথা নাড়ল, নিরেট স্বরে বলল, নাইস নেই, শুভানি। আপনার নাম কি? আরিশ হাসি হাসি মুখ করে বলল। আমার নাম শেখ সাদিকুর আরিশ। জবাবে শুভ্রা ঠিক তার মতো করেই ঠোঁট নেড়ে বলল। নাইস নেম আরিশ। তার বলার ধরন দেখেই আরিশের হাসি পেল। শুভ্রা কপাল কুঁচকাল। সে কি ভুল করে বলেছে? সে কি ভুল কিছু বলেছে? লোকটা এমন হাসছে কেন? তো মিস শুভ্রানী, আপনি কোথায় যাচ্ছিলেন এমন দৌড়ে দৌড়ে? বাসা কোথায়? বেশ সাবলীলভাবে প্রশ্ন করল আরিশ। শুভ্রা রিনরিনে স্বরে জবাব দিল। জি, মালিবাগে। আমি সেখানেই থাকি। আরিশ মাথা ঝাঁকলো, গাড়ির সাথে হেলান দিয়ে বলল। আমি কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। আমি মতিঝিলে যাচ্ছি। শুভ্রার সঙ্গে সঙ্গে দু হাত নেড়ে হড়বড় করে জবাব দিল। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আরিশ স্মিত হাসল। টি শার্টের গলার কাছে ঝুলে রাখা সানগ্লাসটা চোখের উপর চাপিয়ে সে হাত দিয়ে তার চুলগুলো ঠিক করে নিল। অমায়িক হেসে বলল। ওকে, আমি তাহলে আসি। এটা কি আপনার গাড়ি? ভুরু উঁচিয়ে জানতে চাইল শুভ্রা। নিজের প্রশ্নে শুভ্রা নিজেই অপ্রস্তুত বোধ করল। তার মনে হচ্ছে এই প্রশ্নটা করা উচিত হয়নি, অথচ তার কৌতূহলী মন সেই কখন থেকে এই প্রশ্ন তার মনে খচখচ করে যাচ্ছিল। আর ট্রাউজারের পকেটে হাত রেখে দুদিকে মাথা নেড়ে বলল। আমার না আসলে এটা আমার ভাইয়ার গাড়ি। বাড়ির সবাই এটা ব্যবহার করে। আজ আমি নিয়ে বেরিয়েছি, এই যা। শুভ্রা অবুঝ। শুভ্রা বুঝতে পেরে মাথা নাড়ল, এক শব্দে বলল। ও, তারপর আর কথা না বাড়িয়ে দুহাত ব্যাগের ফিতায় চেপে মাথা নিচু করে সে পুনরায় বাড়ির পথ ধরল। হাঁটতে হাঁটতে তার মনে হলো বাবা বেঁচে থাকলে আজ শুভ্রাও এমন গাড়িতে চড়তে পারত। বাবা মায়ের কিছু স্মৃতি শুভ্রার মনে আছে। মনে আছে সুটটাই পরা একটা লোক খুব দামি গাড়িতে চড়ে বাড়ি ফিরতেন। কখনো কখনো আপাইয়া শুভ্রাকে নিয়ে মাঝরাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন। মা ভীষণ চেঁচামেচি করতেন এই নিয়ে, কিন্তু বাবা নামের মানুষটা সে কথা কানে তুলতেন না। কত সুন্দর ছিল সেই জীবন। অর্থবিত্ত আভিজাত্য কোনো কিছুরই কমতি ছিল না। মাঝে মাঝে শুভ্রানীর মনে খুব কৌতূহল জাগে। মনে হয় আপাই কেমন করে এই নিম্নবিত্ত জীবনের নাম মাঝে মধ্যে মনে হয় আপাই কেমন করে এই নিম্নবিত্ত জীবনে মানিয়ে নিচ্ছে। আপাই তার জীবনে দীর্ঘ সময় কাটিয়েছে অর্থবিত্ত আর জৌলুসের মধ্য থেকে। তারপর হঠাৎ এই নুনান্তে পান্তা পুরায় এই রকম জীবনে কেমন করে মানিয়ে নিয়েছে আপাই। শুভ্রানীর ধারণা সারাদিন পড়ি পড়ি শুনতে শুনতে আপাই সত্যি পরি হয়ে গেছে। পরি আপাই শুভ্রার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আপা এতটাই ভালো যে মাঝে মাঝে তাকে মানুষের সাথেও মেলানো যায় না। আপা কোনোদিন নিজের খাওয়া নিজের পড়া নিয়ে ভাবে না। তার জীবনের সমস্ত ধ্যান জ্ঞান শুধু তার সুবি আর চিত্রকে নিয়ে। আপে কেবল তাদের দিয়েই যাচ্ছে। শুভ্রার ভীষণ ইচ্ছে হয় একদিন সেও আপের জন্য কিছু করবে। খুব বড় ডাক্তার হবে সে। তারপর আপার চিকিৎসা করবে, আর কোনো কাজ করতে দিবে না আপাকে। তখন আপায়ের ছুটি। আকাশে গম গম শব্দ হয়। শুভ্রার চোখ ভিজে যায়। তার মস্তিষ্কে মা বাবার অস্তিত্ব অনেকটাই ঘোলাটে। পরি আপাই বাদে তার আর চিত্র জীবনে কেউ নেই। খুব বেশি বিপদে পড়লে কিংবা খুব বেশি কষ্ট পেলে যে চেহারাটা শুভ্রার চোখের সামনে ভেসে ওঠে সেটা তার পরি আপাই। আপাই রোজ রোজ বলে তার পুরো পৃথিবীটাই নাকি সুভি আর চিত্র। শুভ্রা কোনোদিন জোর গলায় বলতে পারে না আমাদের পৃথিবীটাও শুধু তুমিই আপাই। শুভ্রা আলগোছে চোখ মুছে। আপাই এত ভালো কেন? এত কেন ভালোবাসি তাদের? শুধু একটু কম ভালোবাসলে কি ক্ষতি? কাল আরও একটা ক্লাস টেস্ট আছে। শুভ্রা বাড়ি ফিরে গোসল শেষ করে চিত্রাকে খাইয়ে দিল। তারপর ঠান্ডা মাথায় পড়তে বসলো। এখন সময় বিকেল 4টা।
চিত্র ঘুমাচ্ছে খাটের ঠিক মাঝামাঝি, হাত পা ছড়িয়ে। এই সময়টা বাড়ি নীরব থাকে। মামি এ সময় বাড়ি থাকেন না, পাড়া বেড়াই। প্রথা তো কখনোই ঠিকমতো বাড়ি থাকে না, কেবল টাকার প্রয়োজন হলে বাড়ি আসে আর চিৎকার চেঁচামেচি করে। 4টা বাজার একটু পরে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। কপালে ভাঁজ পড়ল সুব্রতার। অদ্ভুত তো, এই সময় কে এসেছে? কেমিস্ট্রির বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো শুভ্রা। অসময়ে বাড়িতে কেউ এলে বুক টিমটিম করে, শুভ্রারও করছে। তার ভাবনার মাঝে কলিং বেলটা আবারও চাপ পড়ল। শুভ্রা গুটি গুটি পা ফেলে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে উঁচু আওয়াজ করে জানতে চাইল। কে কে এসেছেন? অপর পাশ একদম নীরব। শুভ্রা কড়া গলায় বলল। নাম না বললে দরজা খুলবো না। দরজা অন্য পাশ থেকে একবার উত্তর এলো তেষর্ধ তরুণী প্রচণ্ড বিরক্ত হয়ে উত্তর দিল। আমি শাওরা পাড়ার পেতনি। এবার দরজা খুলবি আদ্যপ। চমকে গেল শুভ্রা। এটা তো আপায়েরই গলা। এক দৌড়ে ছুটে গিয়ে এসে দরজা খুলে দিল। আশ্চর্য হয়ে বলল। আপাই তুমি এই সময়? নবনীতা ঘামে ভেজা শরীরটা নিয়ে কোনো রকম ঘরে ঢুকলো। শুভ্রার কথায় জবাব না দিয়ে উল্টো তাকে ধমকে উঠল। সমস্যা কি তোর? এতক্ষণ লাগে দরজা খুলতে? ঘুমিয়ে যাস নাকি? শুভ্রা দরজা বন্ধ করতে করতে উত্তর দিল। আরে আপাই, তুমি আসবে সেটা কি আমি জানতাম নাকি? তুমি তো কখনো এই সময় আসোই না। কেন এই সময়ে আসাতে কি তোর সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে? হলে বল দে, হলে বলে দে, চলে যাই আমি। শুভ্রা পড়েছি মহাবিপাকে। সে কখন চলে যেতে বলল? আপায় সব কিছুতে এমন রেগে যাচ্ছে কেন? সে ঝটপট এক গ্লাস পানি তার দিকে বাড়িয়ে দিল। তড়িঘড়ি করে বলল। তুমি পানি খাও, মাথা ঠান্ডা করো তোমার। নবনীতা চেয়ার টেনে পানির গ্লাস হাতে নিয়ে বসলো। একটু পানি খেয়েই প্রশ্নোত্তর চাহনিতে জানতে চাইল। চিত্র কোথায়? খেয়েছে কি দুপুরে? আমি এসে খাইয়ে দিয়েছি। কালকে পরীক্ষা আছে? আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, পরিমাণগত রসায়ন। যা গিয়ে পড়তে বস। শুভ্রা গটগট করে হেঁটে চলে গেল। আবার আজ মাথা গরম আছে, থাকলে কথা শুনতে হবে, এর চেয়ে দূরে দূরে থাকাই ভালো। নবনীতা কিছুক্ষণ চেয়ারে হেলান দিয়ে জিরিয়ে নিল। আজ লুবনাকে পড়াতে হয়নি। লুবনা মামা বাড়ি বেড়াতে গিয়েছে। লুবনা ছাড়াও নবনীতা আরও 2 জায়গায় টিউশন করে। সৌভাগ্যক্রমে আজ কোনোটাই করাতে হয়নি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নবনীতা হাতের প্যাকেটটা নিয়ে উঠে দাঁড়ালো। আসার সময় সে 1/2 লিটার দুধ কিনে এনেছে। সে মাঝে মাঝে এমন হুটহাট কেনাকাটা করে। 1/2 লিটার দুধ খুব বেশি কিছু না, তবে নবনীতার কমজোর পকেটের কাছে সেটাও খরচটাও নগণ্য না। সে রান্নাঘরে গিয়ে দুধটা ভালো মতো জাল করে নিল। তারপর অর্ধেক বড় কাপে প্রায় অর্ধেকের বেশি দুধ ঢেলে বাকিটা অন্য একটা ছোট কাপে ঢেলে নিল। মিসেস রোকিয়া বাড়িতে এসে সবার প্রথমে রান্নাঘরে গেলেন। 2 হাতে 2 গ্লাস নিয়ে নবনীতা রান্নাঘর থেকে বের হতে না হতেই রোকিয়া তার মুখোমুখি এসে দাঁড়ালেন। কাপের দিকে চোখ রেখে বলেন। এটা কি? কার জন্য এনেছো? মামার জন্য এনেছি। মামার এখন এই ধরনের খাবার দরকার। আরেকটা? আরেকটা কার জন্য? চোখ পাকিয়ে জানতে চাইলেন মিসেস রোকেয়া। নবনীতা নিরাসক্ত খানিকটা বিরক্ত মেশানো গলেই বলল। আর একটা শুভির জন্য। কেন? শুভ্রা কি বিশেষ কেউ? বিশেষ কেউ না, কাল তার পরীক্ষা, তাই ভাবলাম বাকিটুকু তাকে দিয়ে দিই। বাহ, খুব ভালো। নিজের 2 বোন ছাড়া তো আর কিছুই তোমার চোখে পড়ে না। নবনীতার ক্লান্ত চোখে একবার মিসেস রোকেয়াকে দেখল। গুরুজনদের সাথে বেয়াদবি করা তার পারিবারিক শিক্ষার অন্তর্ভুক্ত না, কিন্তু মামিকে কেমন করে ঠান্ডা মাথায় সহ্য করতে হয় সেটা নবনীতার জানা নেই। নবনীতা তার সামনে নিজে ধৈর্য রাখতে পারে না, উত্তর দেওয়ার জন্য ঠোঁট নিষ্পিস করে। তবু সে ধৈর্য না হারিয়ে একেবারে ঠান্ডা গলেই বলল। মামি, আমি কখনোই চিত্র কিংবা সুবির জন্য খুব বেশি আলাদা কিছু করি না, কিন্তু সুবির তো অনেক পড়ার চাপ। একটু ভালো খাবার না খেলে এত পড়াশোনার চাপ নেবে কেমন করে? মিসেস রোকেয়ার মুখটাকে প্যাঁচার মতো করে ন্যাকা সুর টেনে বলেন। বোন তো তোমার আরেকজনও আছে, তার কথা তো কখনো ভাবো না। তার সাথে তোমার যত হিংসে। নবনীতা হাসল। ঠিক কোনো একটা রসিকতার জবাবে যেমন করে হাসে ঠিক তেমন করে হাসল। পোতাকে সে কেন হিংসা করবে? পোতার মাঝে কি আছে যেটা দেখে নবনীতা তাকে হিংসা করবে? এই প্রশ্নটা মামিকে করা যায়, কিন্তু মামি এর উত্তরে আধা ঘন্টা চিল্লাফালা করবে। তার বেবস ফাটা বাঁশের মতো গলা শুনতেই
শুনলেই নবনীতার মাথা ব্যথা শুরু হয়। সে মিসেস রোকেয়াকে সম্পূর্ণ এড়িয়ে গেল, যেন সে তার কোনো কথাই শুনতে পায়নি। রোকেয়া দাঁত চেপে গিরগির করে উঠলেন। অন্যের বাড়িতে থাকে কিন্তু ভাবে এমন যেন এটা তার বাড়ি। 2 পয়সার যোগান দিয়েই নিজেকে বাড়ির মালিক ভাবে। সন্ধ্যার পর নবনীতার ফোনে রিমির কল এলো। রিসিভ করার সাথে সাথেই অন্য পাশ থেকে চটপটে গলায় রিমি বলল, নবনী 23 তারিখ কিন্তু অবশ্যই ভার্সিটিতে আসবে, সাথে চিত্র আর শুভ্রিকেও নিয়ে আসবে। কিন্তু কেন, তাদেরকে কেন সাথে নিব? কাল কলেজে একটা কালচার ফেস্ট, সবাই সবার ভাই বোনদের নিয়ে আসবে, তুইও তাদের নিয়ে আসবি, বুঝলি? এসব সেফ টেফট আমার ভালো লাগে না। তুই যা, আমি যেতে পারবো না। তোর ভালো না লাগলে নাই, শুভি আর চিত্রর তো ভালো লাগে, তুই তাদের নিয়ে আয়। তুই না হয় 24 না হতেই বুড়িয়ে গেছিস, বাচ্চাগুলো তো এখনো ছোট, তাদের দিকটা তো অন্তত ভাব। থাক, হয়েছে। এদেরকে আমি সময় করে ঠিকই বেড়াতে নিয়ে যাই। তাছাড়া শুভির ক্লাস টেস্ট আছে 23 তারিখ, কিভাবে যাব বল? চিত্রকে নিয়ে আয়, শুভ্রি তো কলেজের জন্য প্রায় বাইরে যায়, চিত্র তো সারাদিন এই 4 দেওয়ালেই বন্দী, চিত্রকে সাথে নিয়ে আয়। নবনীতা পরাজিত সৈনিকের নাই মাথা নেড়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, দেখছি আমি ব্যাপারটা, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো শিওরিটি দিতে পারবো না। না আসলে মন খারাপ করিস না কিন্তু আবার। রিমি বোধহয় প্রস্তাবে রাজি হয়েছে। এরপর সে আর কোন জোরাজুরি করল না। নবনীতা ফোন রেখে চিত্রার কাছে গিয়ে চিত্রার চুলের ঝুঁটিতে আলতো করে টান দিয়ে বলল, এই চিত্র, তুই কি আপায়ের সাথে বাইরে যেতে চাস? প্রশ্ন শুনতে চিত্রার চোখ দুটো খুশিতে ছলাৎ ছলাৎ করে উঠল। সে জোরে জোরে মাথা নেড়ে জানল সে যেতে চায়। নবনীতা চোখ পাকিয়ে আঙ্গুল তুলে কড়া গলায় বলল, নিয়ে যেতে পারি, তবে আমার শর্ত আছে একটা। চিত্রা গাল ফুলে মুখটাকে দুঃখী দুঃখী করে বলল, আবার কি শর্ত আপাই? শর্ত হচ্ছে তুমি আপায়ের হাত ছাড়বে না, এদিক সেদিক কোথাও যাবে না, চুপটি করে ভালো মেয়ের মতো বসে থাকবে, রাজি তো? চিত্রা দুভুরু উপনিস মাথা নাড়ালো, বুড়ো আঙ্গুল তুলে পাকামো করে বলল, ওকে, রাজি পড়ি, আমি রাজি। নবনীতা তার গালে ছোট্ট করে চিমটি কেটে বলল, খুব পাকা হয়েছিস না, পরি পরি করে ডাকছিস যেন তোর ছোট আমি। ভাই, একেবারে অথেন্টিক নিউজ। এই ফায়াত সেদিন রাস্তায় গাড়ি থামিয়ে নবনীতা মেয়েটার সাথে কি যেন কথা বলেছে। রনি থামল, চোখ তুলে দেখল আরহাম তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। সে থামতেই আরহাম চোখ সরু করে বলল, কিন্তু কেন? কি কিছু জানিস? না ভাই, তবে এটাই প্রথম না। শুনেছি ওই নবনীতা নাকি এর আগেও ফাদের অফিসে গিয়েছিল একবার। আরহাম উত্তর দেওয়ার আগেই পেছন থেকে কেউ একজন অশালীন ইঙ্গিত করে বলল, বাপরে, একেবারে অফিস পর্যন্ত ঢুকে গেছে। ঠিকমতো খবর নিলে জানা যাবে শুয়ার ঘরেও যাতায়াত আছে। সবুজ ভেবেছিল ভাইয়ের অপছন্দের মানুষটিকে নিয়ে নিছক মজা ছলে একটা কুৎসিত বাক্য বলেই দিলেই হয়তো ভাইসহ পুরো রুমের মানুষ হাসিতে ফেটে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। ঘরভর্তি ছেলে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকে দেখলো যেন সে খুবই বড়সড় অন্যায় করেছে। তোফাইল চোখ গরম করে বলল, বাজে বকবি না সবুজ। ঠিক আছে, নবনীতার সাথে ভাইয়ের বিভিন্ন ঝামেলা হয়েছে, আমাদের কারোই তাকে পছন্দ না, কিন্তু তার মানে এই না যে আমরা তার চরিত্র নিয়ে যা তা বলবো। মেয়েটি সাহসী, অন্যান্য মেয়েদের চেয়ে আলাদা, তাই বলে তাকে চরিত্রহীন বলবি? আমার কিন্তু তাকে সেরকম লাগেনি একবারও। দেখা গেল তোপালের কথার সাথে মোটামুটি সবাই একমত। অদ্ভুত বিষয়, মেয়েটিকে তাদের কারো পছন্দ না, তবুও তার নামে কুৎসিত কথা শুনতে নারাজ তারা। আরাম সুচালো চোখে এক নজর তার ছেলেপেলেদের দেখে নিল, তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বলল, তা অবশ্য ঠিক বলেছিস তোফায়েল, আমারও তাকে তেমন মেয়ে মনে হয়নি। তবে ফাহাদ কেন তার সাথে দেখা করলো? কেসটা ঠিক কি বুঝতে পারছি না তো। একটা A4 সাইজের কাগজ, কতই বা মূল্যবান হতে পারে সেই কাগজটা, কিন্তু আরহামের কাছে এই কাগজটার মূল্য কোটি টাকার চেয়েও বেশি। অবশেষে অবশেষে 101টা ঝামেলা শেষে আরহাম তার দল থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে। মনোনয়নপত্র হাতে পাওয়ার পর সে কয়েক মিনিট কোনো প্রতিক্রিয়া পর্যন্ত করতে পারছিল না। মনোনয়ন পাওয়া নির্বাচনের একটা অংশ মাত্র, এরপরই শুরু হয় মূল লড়াই। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়মে কিছু ব্যতিক্রম আছে। এখানে সরকার দল থেকে যে প্রার্থী মনোনয়ন পায়
তার অর্ধেক নির্বাচন সেখানেই জেতা হয়ে যায়। আরাম সরকার দল থেকে মনোনয়ন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে মোটামুটি নিশ্চয়ভাবে মোটামুটি নিশ্চিতভাবে বলাই যায় আসন্ন নির্বাচনে এই আসন থেকে শেখ শাহরিয়ার আরহাম বিজয়ী হবে। নমিনেশন লেটারটা হাতে পাওয়ার মাত্রই আরহাম খুশিতে চেঁচিয়ে উঠল। ইয়েস, ইয়েস, ইয়েস! তারপর দীর্ঘ সময় সে সেটাকে হাতে নিয়ে বসে রইল। চারিদিক থেকে কতজনে কত রকম ফোন কল আসছিল, সে কোনোটাই রিসিভ করলো না। প্রশাসনিক কার্যালয়ের সামনে তার ছেলেরা ভিড় জমিয়েছিল। মনোনয়ন বিষয়টি নিশ্চিত হতেই তারা এক প্রকার আনন্দ উল্লাসে মেতে উঠল। লম্বা সময় স্লোগান চলল সচিবালয়ের সামনে। অগণিত মানুষ আর গাড়ির ভিড়ে চারিদিক কেমন গিজগিজ করছিল। আরাম কয়েকবার হাত তুলে তাদের শান্ত করার চেষ্টা করলো, অথচ মনে মনে চাইছে এরা যেন আরও গলা ছেড়ে চিৎকার করুক। সেই চিৎকার যেন ফাদ আর তার দলের লোকেদের কানের পর্দা ফেটে যায়। ফাদ আর তার লোকজন দাঁড়িয়েছিল প্রশাসনিক ভবনের উত্তরের দিকে। আরামের লোকজন চেয়ে বেশ কিছুটা দূরে। তাদের উচ্ছ্বাস উল্লাস সবকিছুই ফাদের কান পর্যন্ত আসছিল। ফাদ দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিল। এত এত চেষ্টা, এত কৌশল অবলম্বন করার পরও মনোনয়ন পেয়েছে ওই আরহাম, অথচ দলের জন্য ফাদ কি না করেছে। আরহামের বহু আগে সে রাজনীতিতে জড়িয়েছে। রাজনীতির চক্করে তাকে জেলের ভাতও খেতে হয়েছে। দলের জন্য তার অবদান কি ওই 2 দিনের ছেলে শাহরিয়ার আরহামের থেকে বেশি না? আরহামের যোগ্যতা কি? তার বাবা খুব বড় রাজনীতিবিদ ছিলেন, মানুষ তাকে খুব পছন্দ করত। এই ঠুনকো কারণে আরহাম নমিনেশন পেয়ে গেল। বাবা ভালো রাজনীতিবিদ, এর মানে কি ছেলেও ভালো রাজনীতিবিদ হবে? ফাদ কি প্রতিদান পেল? সে তো কেবল দলের জন্য করেই গেল। ফাদ শীতল চক্ষু মেলে সবটা দেখল। এই উচ্ছ্বাস, এই আনন্দ সবকিছু শরীরের ভেতর পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আরামের সাথে তার চোখাচোখি হতেই আরাম কুটিল হাসল, চোখ তুলে সালাম দিল। তার চোখে মুখে রাজ্য জয়ের হাসি। ফাদ চোখ সরিয়ে নিল। ওই ছেলেকে দেখলেই তার মাথায় খুন চেপে যায়, অস্থির লাগে, নিজেকে গলুর বলদ মনে হয়। ফাদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। পার্কিং এরিয়াতে তার গাড়ি রাখা ছিল। সে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে কেটে পড়ল। তার গন্তব্য তার বাসভবন। সে চলে যেতেই আরহামের দলের ছেলেরা সমস্বরে চেঁচিয়ে উঠল। তোপায়েল দাঁত কেলিয়ে বলল, শালা লজ্জাই পালাইছে। আরাম সানগ্লাসটা একবার খুলে পুনরায় সেটা চোখের উপর চাপিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, অনেক হয়েছে, এবার চল। হাতে তেমন সময় নেই, কাজে লেগে পড়তে হবে। রাগ উঠলে জিনিস ভাঙচুর করা কিছু মানুষের জন্মগত স্বভাব। ভাত তাদের একজন। বাড়িতে ফিরে এসে সবার প্রথমে তাদের ড্রয়িং রুমের খুব দামি টি টেবিলটি এক আছাড় মেরে ভেঙে গুড়িয়ে দিল। কাজ ভাঙার বিকট শব্দে পুরো ঘর ঝনঝন করে উঠল। আমিনা খাতুন আওয়াজ পেয়েই এক প্রকার ছুটে এলেন। আতকে উঠে বললেন, কি হয়েছে ফাহাদ, এমন করছিস কেন? ফাদ টি টেবিল ভেঙে ক্ষান্ত হয়নি। সে তারপর খুব সুন্দর দেখতে কয়েকটা ফুলদানি ভাঙল। শোকেছে অসংখ্য কাছে জিনিস, মার্বেল পাথরের শোপিস সহ আরও অনেক জিনিস তাকে সাজিয়ে রাখা হয়েছিল। ফাদ সেগুলোর অর্ধেকের বেশি ভাঙল। আমিনা খাতুন সাবধানে পা ফেলে তার কাছে এগিয়ে এসে শক্ত করে হাত ধরে বললেন, এসব কি ফাহাদ, এভাবে জিনিস ভাঙছিস কেন? ফাদ থামল। মায়ের উৎকণ্ঠা মেশানো মুখটা দেখে সে আর হাতে থাকা মার্বেল পাথরের শোপিসটা না ভেঙে সোফার উপর ছুঁড়ে মেরে হনহনিয়ে নিচের রুমে চলে গেল। তাসলিমা ভাঙচুরের আওয়াজ পেয়ে এলোমেলো পা ফেলে ড্রয়িং রুমের দরজা পর্যন্ত এসেছিলেন। ফাদের এসব ভাঙচুর নতুন না, তবে আজ তাকে বেশ ক্ষিপ্ত দেখাচ্ছে। আমিনা খাতুন তাকে দেখা মাত্রই আদেশের সুরে বলেন, তাসলিমা, ঝাড়ু এনে দ্রুত রুমটা পরিষ্কার করো তো। তাসলিমা মাথা নিচু করে মিনমিন করে জবাব দিলেন। আমিনা খাতুন ছেলের দুশ্চিন্তায় মরিয়া হয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। তাসলিমা শাড়ির আঁচলটা কোমরে গুজে কাজে লেগে পড়লেন। দোতলা থেকে নোমান সাহেবের আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি গলা উঁচিয়ে ডাকছেন, তাসলিমা, এই তাসলিমা, তোমাকে না বলেছিলাম আমার পাঞ্জাবিটা ইস্ত্রি করে রাখতে? কোথায় আমার পাঞ্জাবি? তাসলিমা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলো দেখতে দেখতে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, একটু অপেক্ষা করুন,
আমি আসছি। ফাহাদের যৌথ পরিবার, কাজের কোনো শেষ নেই। বাড়িতে কাজ করার জন্য পরিচারিকা থাকলেও সব কাজ তাদের হাতে করানো হয় না। বাড়ির অধিকাংশ কাজ করতে হয় তাসলিমাকে। তাসলিমার অবস্থান এই বাড়িতে ঠিক ধুলো মাখানো ফার্নিচারের মতো, যাকে ভালোবাসা তো হয় না, উল্টো যেই ন্যূনতম যত্ন করার প্রয়োজন সেইটুকু করা হয় না। তাসলিমা হাসলেন। সে হাসির আড়ালে অসংখ্য গল্প লুকিয়ে আছে, অনেকগুলো দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। তাসলিমা জানে তার সাথে কোনো অন্যায় হচ্ছে না, বরং প্রকৃতি তার কাছে একটু একটু করে সব ফিরিয়ে দিচ্ছেন। পুরো ঘর পরিষ্কার করে তাসলিমা গেলেন তার আর নোমান সাহেবের শোবার ঘরে। আলমারিতে পাঞ্জাবি রাখা আছে। তিনি পটু গিন্নির মতো নিঃশব্দে একে একে সবগুলো কাজ করলেন। পাঞ্জাবি আর পায়জামা ইস্ত্রি করার পর আলমারির ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করলেন। নোমান সাহেব বিরক্ত মুখ করে বললেন, এতক্ষণে তোমার ইস্ত্রি করার কথা মনে পড়েছে? সারাদিন কি করো তুমি? তাসলিমা জবাব না দিয়ে কাজে মন দিল। সে সারাদিন কি করে এই বাড়ি কারোর অজানা নয়। বাড়ির ছোট বড় সব কাজই তাসলিমা তার হাতে সামলান। তাসলিমা মাঝে মাঝে মনে হয় এই কাজগুলো তার প্রাপ্য। এই অবহেলা, ভৎসনা, বাজে ব্যবহার কিংবা তুচ্ছ তাচ্ছিল্য পুরোটাই তার প্রাপ্য। তাসলিমা তো কর্মফল ভোগ করছে। কথায় আছে, পাপ বাপকেও চায় না। তাহলে সেটা তাসলিমাকে ছাড়বে কেন? বিকেল হতেই নাস্তার টেবিলে নোমান সাহেব, তার ভাই খালেদ সাহেব আর ফাদকে পাওয়া গেল। বাকিরা কেউ বাড়িতে নেই। খালেদ সাহেব তার ছেলের আজকের আচরণে খানিকটা বিরক্ত। তিনি কিছুটা শাসনের সুরে ছেলেকে বললেন, এসব বাচ্চামো কেন করছো ফাদ? তুমি তো এতটাও অবুঝ নও। অল্প বিষয়ে ভাঙচুর করার অভ্যাসটা বাদ দাও। যা হয়েছে তা মেনে নাও। মেনে নেব, যা হয়েছে সেটা মেনে নেব বাবা। আমি এই দলের জন্য কি না করেছি, পরিশ্রম করে করে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। যখন এই সরকার ক্ষমতায় ছিল না, তখন আমাকে জেলও যেতে হয়েছে। 14 শিখের ভাতকে আজ আমি এখানে এসেছি। রাজনীতির জন্য কতটা পথ পাড়ি দিতে হয়েছে আমার জন্য জানো? আর নমিনেশন পেয়ে গেল ওই আরাম। কি যোগ্যতা আছে তার, কি স্যাক্রিফাইস করেছে সে তার দলের জন্য? কিছুইতে না, কেবল বাবার রাজনৈতিক ট্যাগ গায়ে মাখিয়ে দিব্যি নমিনেশন নিয়ে নিল। রাস্তা অবরোধের বিষয়টি নিয়ে কয়জন তাকে প্রশ্নবিদ্ধ করেছে, তার উপর ওই মেয়েটিও নিজের কথা ফিরিয়ে নিয়েছে। সবকিছু তো ওই আরামের মন মতেই হচ্ছে। আমি কিভাবে শান্ত আর নির্লিপ্ত থাকবো, কেউ বলতে পারো? তাসলিমা কেতলি থেকে সবার কাপে চা ঢেলে দিচ্ছিলেন। ফাহাদের কথা শুনতেই চমকে তার হাত থেকে কেতলিটা সামান্য উঁচু অবস্থানচ্যুত হলো। ফলস্বরূপ কিছুটা চা ছিটকে এদিক ওদিকে পড়ল। নোমান সাহেব বিরক্ত হয়ে কর্কশ গলায় বললেন, সমস্যা কি তোমার? দেখো না নাকি এভাবে এদিক সেদিকে চা ফেলছো কেন? তাসলিমা দ্রুত টিস্যু দিয়ে টেবিলের উপরে পড়ে থাকা তলটুকু মুছে নিলেন। সামনে থাকা কাপে ঠিকমতো চা ঢালতে নিঃশব্দে সরে এলেন। ফাদ একটু আগে কার নাম নিল? আরাম। আরামের কথাই কি বলছিল সে? তাসলিমার ভেতরটা চ্যাত করে ওঠে। চোখ দুটো মনের অজান্তেই আর্দ্র হয়। তিনি ধীর গতিতে এগিয়ে লিভিং রুমে আসেন। দরজায় চাপিয়ে দেন অতি সপ্তপনে। তার হৃৎপিণ্ড চলছে স্বাভাবিকের চেয়েও ভীষণ দ্রুত গতিতে। তাসলিমা নিজেকে শান্ত করতে গিয়ে আবিষ্কার করলো তিনি সময়ের সাথে সাথে ভীষণ রকমের অস্থির হয়ে যাচ্ছেন। আর কিছু না ভেবে তিনি টেবিলের উপরে পড়ে থাকা রিমোট চেপে টেলিভিশন চালু করলেন। দেশের সংবাদ মাধ্যমগুলোতে নির্বাচন নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার করা হচ্ছে। কোথাও কোথাও আবার টক শো চলছে মনোনীত প্রার্থীদের নিয়ে। কোথাও আবার মনোনয়ন পাওয়ার পর তাদের প্রতিক্রিয়া কিংবা অনুভূতি ব্যক্ত করার ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে। তাসলিমা প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন। একটি চ্যানেল সরকার দল থেকে মনোনীত প্রার্থীদের নাম আর মনোনয়ন পাওয়ার পর তাদের প্রতিক্রিয়ার কার্যক্রমিক ভিডিও দেখানো হচ্ছে। প্রতিটি আসন থেকে মনোনীত প্রার্থীরা কয়েক বাক্য সামান্য কিছু বলেই যার যার গাড়িতে চেপে প্রশাসনিক ভবন ছেড়ে চলে যাচ্ছে। তাসলিমা অপেক্ষা করছেন একটি মুখ দেখার। তার সেই কাঙ্ক্ষিত মুখটি কখন আসবে। একটার পর একটা প্রার্থীর মুখ স্ক্রিনে ভেসে উঠছে আর তাসলিমার নিঃশ্বাসের গতি বাড়ে। মনে হয় একটু পরে তার দম বন্ধ হয়ে আসবে। অবশেষে তাসলিমার অপেক্ষার পালা শেষ হলো। ৪২ ইঞ্চি টেলিভিশনের বিরাট পর্দায় ভেসে ওঠা একটি হাস্যোজ্জ্বল মুখ। বাকি সদস্যদের চেয়ে সে আলাদা।
বয়সে তাদের চেয়ে বেশ খানিকটা বড়। কতই বা বয়স হবে, 31 কিংবা 32। সে মহানগর 4 আসনের মনোনীত প্রার্থী। তার নাম শেখ শাহরিয়ার আরহাম। তাসলিমা শাড়ির আঁচলে মুখ চেপে ধরে পিছিয়ে গেলেন 2 কদম। টেলিভিশনের পর্দায় দেখানো ছেলেটার মুখটা এতটা স্নিগ্ধ কেন? সাংবাদিক তার হাতের মাইক যুবকের দিকে বাড়িয়ে দেয়, জানতে চাই তার প্রতিক্রিয়া। যুবকটি হাসে, স্নিগ্ধ হাসি ধরে রেখেই জবাব দেয়, মনোনীত হয়েছে, বিজয় হয়নি এখনো। বাবার আদর্শে দেশ করতে চাই। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। তাসলিমা এক দৌড়ে ছুটে গেলেন টেলিভিশনের সামনে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন পর্দায় ফুটে ওঠা সেই সুপুরুষ মুখখানা। কত বড় হয়ে গেছে আরহাম! তীব্র অভিমানে মুখ ফুলিয়ে নেওয়া, দিনভর মায়ের নেওটা হয়ে ঘুরে বেড়ানো ছেলেটার কথা তাসলিমা কেমন করে ভুলবে? ওইটুকুনি বাচ্চা ছেলে নাকি নির্বাচন করবে, আবার নাকি প্রথম চেষ্টায় মনোনয়নও পেয়ে গেছে। তাসলিমার চোখ একটু বরবর ভিজে যাচ্ছে। শাড়ির আঁচল গুছিয়ে কান্না থামানোর ব্যর্থ প্রয়াসে ব্যস্ত তিনি। এই যুবকটিকে তিনি একবারের জন্য হলেও ছুঁয়ে দেখতে চান, জড়িয়ে ধরতে চান শক্ত করে। যুবকটি কি তার সেই আর্তনাদ বুঝতে পারবে? শুনবে কি তাসলিমার বিভৎস জীবনের গল্প? আচমকা ফুপিয়ে উঠলেন তাসলিমা, ধপ করে বসে পড়লেন মেঝেতে। ফোপাতে ফোপাতে বললেন, আরহাম, আমার আরহাম, খুব বড় হও বাবা, জয়ী হও। দূর থেকে জানবে কেউ একজন তোমার জন্য এক আকাশ ভালোবাসা পাঠিয়েছে। তুমি বড্ড অভিমানী, কিন্তু তা সত্ত্বেও মা তোমায় ভালোবাসি। এটা আবার কি এনেছো তুমি? কপাল কুঁচকে প্রশ্ন করল তাসনুভা। আরহাম তার হাতের সাদা কাছের টবে থাকা গাছটার দিকে দেখে গম্ভীর মুখে বলল, এটা স্পাইডার প্ল্যান্ট। এটা রুমে থাকা ভালো। এটা থাকলে বাতাস পরিষ্কার থাকে। তাসনুভা আর চোখে বড় ভাইকে দেখল, মনে মনে বলল, শুরু হয়েছে আবার নতুন পাগলামি। অথচ মুখে বলল, এটা কি আজ থেকে আবার রুমে থাকবে? আরহাম বিজ্ঞের মতো মাথা নাড়ে দ্বিরুক্তি করে বলে, শুধু তোর রুমে না, তোর, আমার, আরিশের সবার রুমে থাকবে। অনেকগুলো আনিয়েছি আমি। দেখতে একদমই সুন্দরটা ভাইয়া, খাসার মতো লাগে। সুন্দর দিয়ে কি যায় আসে? সুন্দর চিবিয়ে ঘাস খাবো আমি? আমার প্রয়োজন আউটকাম। জিনিসটা থেকে আমি কি ফল পাচ্ছি, এটাই আমার প্রয়োজন। কিন্তু তবুও এমন ঘাসের মতো গাছ ঘরে আনিয়ে খামোখা সৌন্দর্য নষ্ট করছো। আমাদের বাড়ির বাতাস এমনিতেই পরিষ্কার, এসব গাছ এনে পরিষ্কার করার দরকার নেই। তাসনুভার উত্তর আরহামের পছন্দ হয়নি। সে মুখটাকে প্যাঁচার মতো করে বলল, বেশি বুঝিস তুই। এগুলো কত ডিমান্ড জানিস তুই? আমি ভাবছি সামনের মাসে ল্যাভেন্ডার প্ল্যান্ট আনবো। সে কি, ওটা তো শীতপ্রবণ দেশ হয়, এই গরমে কেমন করে বাঁচবে? সো হোয়াট, আমাদের বাসায় তো এসি থাকে। এটার বেঁচে থাকার মতো টেম্পারেচার আমাদের বাসাতেই আছে। এটার খুব ডিমান্ড। বাতাসের টক্সিন দূর করে এটা। তাসনুভা কপাল চাপড়াই আফসোস করে বলে, তুমি কি সবকিছুতে শুধু লাভ লোকসানই খোঁজো? সবকিছুকে লাভ লোকসান দিয়েই বিচার হয় ভাই। মাঝে মাঝে তো ভালোবাসা আর চোখের সৌন্দর্যও ম্যাটার করে, তাই না? আরহাম তার কথা শুনতেই নাক সিটকাল, ড্যাম কেয়ার ভাব নিয়ে পড়ল, ওসব সৌন্দর্য টৌন্দর্য আমি গুনি না। ভালোবাসা আবার কিরে? একটা জিনিস থেকে হয় আমি ভালো কিছু পাবো, নয়তো খারাপ কিছু। আমি সেই জিনিসগুলোই চুজ করবো যেগুলো আমাকে ভালো কিছু দিতে পারবে। মানুষের ক্ষেত্রেও তাই। যাদের কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে, আমি তাদের সাথেই মিলেমিশে চলি। নয়তো অপ্রয়োজনে মানুষের কাছাকাছি অন্তত আরহাম যায় না। সর্বনাশ! বিয়ের ক্ষেত্রেও এই ট্যাকটিস ফলো করবে নাকি? দরজা দিয়ে ঢুকতে ঢুকতে প্রশ্ন করলো আরিশ। আরহাম তেসরা চোখে আরিশকে দেখে। আরিশ ঘরে ঢুকেই এক লাফে বিছানার মাঝামাঝি গিয়ে বসেছে। আরহাম চুল ঠিক করতে করতে বলল, অবশ্যই বিয়ের ক্ষেত্রেও নিজে লাভ দেখিয়ে বিয়ে করব। আমার কথা মতো উঠবস করবে এমন মেয়েই আমার চাই। তাসনুভা কৌতূহলী হয়ে জানতে চায়, তুমি কি সত্যি সত্যি 5+ মেয়ে বিয়ে করবে নাকি? 5 পাস মেয়ে যদি আমার কথা মতো চলতে পারে তবে তাই করব। আমি আগেই বলেছি, অত পড়াশোনা জানা মেয়ে আমি বিয়ে করব না। তার মানে তুমি সত্যি সত্যি এমন কাউকে বিয়ে করবে যে কেবল দিনরাত তোমার হুকুম মেনে চলবে? একদম তাই। আমি যা বলবো তাই শুনবে। আমার কথার উপরে কোনো কথা বলবে না। আমার আদেশ ছাড়া কোনো কাজ করবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি, একবার বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়ির গণ্ডি পেরিয়ে কোথাও যাবে না। এ বাড়িতেই থাকবে, তাসের যত্ন করবে, রান্না করবে, সংসার সামলাবে, স্বামীর সেবা করবে, বাচ্চা পেলে পেলে বড় করবে। দ্যাটস ইট। কিন্তু এটা কেমন কথা? একটা মেয়ে সারাদিন ঘরে থাকবে, আর তারও তো কিছু প্রয়োজন থাকতে পারে। কেন, সমস্যা কি? তুই থাকিস না সারাদিন বাড়িতে? সেটা তো আর শখ করে থাকি না, হাঁটতে পারি না বলেই সারাদিন ঘরে থাকি। ওই মেয়ে কেন খামোখা সারাদিন ঘরে থাকবে?
তারা তো কিছু স্বপ্ন থাকতে পারে, চাকরি বাকরি থাকতে পারে। কি চাকরি থাকবে মানে? খ্যাক করে চেঁচিয়ে উঠল আরহাম, দুহাত নেড়ে কড়া গলায় বলল। অসম্ভব! এসব চাকরিজীবী স্বপ্নওয়ালী মেয়েকে আমি বিয়ে করবই না। পাগল নাকি আমি? বাড়িতে কি আরেকটা তাসলিমা আনবো নাকি অমন মেয়ে বিয়ে করে? আরিশ কোনো প্রত্যুত্তর করল না। এই নাম শুনলে সে কেমন যেন গম্ভীর আর শান্ত হয়ে যায়। আরহাম ভাইয়ের অত্যন্ত অপছন্দের এই নাম, অথচ এই নামের মানুষটার সাথে তাদের তিনজনের সম্পর্ক কত গভীর। তাসনুভা মন খারাপ করে বলল। এমন করে কেন বলছো ভাইয়া? সব মেয়ে কি খারাপ হয়? এত প্রশ্ন করিস না তো তাস। ওই তাসলিমাকে দেখেও কি তোদের শিক্ষা হয় না? এসব মেয়েদের জীবনেও বাড়ির বাইরে কাজ করার স্বাধীনতাই দেওয়া উচিত না। আমার বাবা মহামানব, স্ত্রীকে বাড়ির বাইরে কাজ করার স্বাধীনতা দিয়েছিলেন। সেই স্ত্রী 2 গালে জুতো মেরে আরেক লোকের সাথে ঘর পেতেছে, তাও আবার স্বামী আর 3 বাচ্চাকে ফেলে। চরিত্রহীনা মহিলা একটা। এভাবে বলো না ভাই, প্লিজ। কেন কেন বলবো না? ওই তাসলিমাকে নিয়ে বললে তোদের এত লাগে কেন? ওই দুশ্চরিত্রা আমাদের কি হয়? তুমি জানো না সে আমাদের কি হয়? থমথমে মুখে জানতে চাইল আরিশ। আরহাম চিবিয়ে চিবিয়ে উত্তর দেয়। জানি, কিন্তু মানি না। আর তাকে আমার পক্ষে কোনো রকম সম্মান করাও সম্ভব না। তোরা পারলে তার পূজা কর, আমি এসবে নেই। তাসলিমা আমার চোখে দেখা সবচেয়ে জঘন্য মানুষ। আমার বাবার বিশ্বাস ভালোবাসাকে সে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। সুযোগ পেলে সব মেয়ে এমন করে। আমার বউকে আমি সেই সুযোগ দেবই না। আমিও তো মেয়ে ভাই। চুপ করতো। তুই মেয়ে ছেলে এসব পরে। সবার আগে তুই আমার বোন, তুই আরহামের বোন, তুই আলাদা। আমি আলাদা আর বাকি সব মেয়ে এক। আরহাম অন্যদিকে ফিরে ছোট্ট করে জবাব দেয়। এক। আমার কি মনে হয় জানো ভাইয়া? কি? আমার মনে হয় তুমি খুব ভালো বর হবে। এই যে তুমি মুখে বলছো তুমি তোমার বউকে কিছুই করতে দিবে না, আসলে তার কিছুই হবে না। তুমি তোমার বউকে খুব 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 ভালোবাসবে, বাবার চেয়েও বেশি। আর সে কি করবে? তাসলিমার মতো আমার ভালোবাসাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরেক লোকের সাথে বিয়ে বসবে? তাচ্ছিলের সুরে জানতে চাই আরহাম। তাসনুভা ভীষণ বিরক্ত তার বড় ভাইয়ের উপর। সব কিছুতেই ঘুরে ফিরে সে এক নামই নিয়ে আসে। তাসনুভা কপাট রাগ দেখিয়ে বলল। বারবার এক কথা বলবে না ভাই। একজন এমন করেছে মানে সবাই এমন করবে তা না। তাসনুভা একটু দম নিল। সামান্য কিছু সময় পরে আবার উচ্ছ্বাসিত হয়ে বলল। আমার মনে হয় তোমার বউ খুব মিষ্টি হবে। মনে নাই নানু কি বলতো? বলতো যে বদমেজাজি বেটাদের বউ হয় মিষ্টি। আমারও মনে হয় সে খুব মিষ্টি হবে। তোমাকে, আমাকে, ছোট ভাইকে, আমাদের সবাইকে খুব ভালোবাসবে। আরহাম চোখ বাঁকিয়ে বলল। ইস রে, বউ তো নয়, যেন ভালোবাসার টাঙ্কি। শোন তাস, এইসব মেয়ে মানুষরা ভালোবাসা বোঝে না। তারা শুধু নিজেরটা বোঝে, নিজেকে নিয়ে ভাবে। ছেলেরা পরিবারের প্রতি যত্নশীল হয়, দায়িত্ববান হয়। মেয়েরা যত্নশীল হয় না? অসম্ভব! মেয়েদের কখনো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে দেখেছিস? মেয়েরা উপার্জন করলেও নিজের জন্য করে। ঘুরে ফিরে সবাই ওই তাসলিমার মতোই। ভাইয়া প্লিজ তুমি চুপ করো। সমস্বরে চেঁচিয়ে ওঠে দুই ভাই বোন। আরহাম সেসব গায়ে মাখে না। তাসলিমাকে নিয়ে কটু কথা বলে আরিশ আর তাসনুবার খুব গায়ে লাগে। তাতে আরহামের কি লাগুক গায়ে। সে কোনো মিথ্যা কথা বলে না। ওই তাসলিমা তার জন্য কি করেছে, তাকে পেটে ধরেছে, এজন্য কি এখন আরামের উচিত তার গুণগান করা? যত সব ফালতু লজিক। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে গাঢ় স্বরে বলল। খুব গায়ে লাগে, তাই না? লাগবেই তো। তোরা তো আর তার পায়ে পড়িসনি। তোরা তো আর চোখের সামনে মাকে অন্যবারের বউ হতে দেখিসনি। তোরা তো স্কুলের ক্লাসরুমে হেনস্থার শিকার হোসনি। তোদের কাছে তো আমারটাই বাড়াবাড়ি মনে হবে। যাকে, আমি চললাম। তোরা দুজন ইচ্ছে হলে কতক্ষণ গলা জড়িয়ে ধরে কাঁদ। তাসলিমার কাছে কবুতর পায়ে বেঁধে উড়ো চিঠি পাঠিয়ে দে। শেষ কথাটা বলতে গিয়েই আরহাম আওয়াজ করে হেসে ফেল। পরক্ষণে আবার তাসনুভা আর আরিশের থমথমে মুখটা দেখতে মুখে হাত চাপল। আরিশ বিরক্ত হয়ে বলল। অদ্ভুত, তুমি এবার হাসছো ভাইয়া। আরহাম সে কথার উত্তর দেয় না, কেবল ন্যাকা সুরে গান ধরে। মেঘের খামে আজ তাসলিমার নামে উড়ু চিঠি পাঠিয়ে দিলাম। পড়ে নিও তুমি, মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। বাণীতে মা ভক্ত আরিশ তাসনুভা। কথা শেষ করেই আরহাম আরো কতক্ষণ খ্যাক খ্যাক করে হাসল। তাসনুভা তার হাতের কাছের বালিশটা সবেগে ছুঁড়ে মারল তার দিকে। ফুঁসতে ফুঁসতে বলল। তুমি যাবে ভাইয়া? সবসময় এসব ভালো লাগে না আমার। আরহাম বালিশটা ক্যাচ করে ধরে বুকের সাথে চেপে ধরে বলল। আচ্ছা যা, চলে গেলাম আমি। তোরা যা খুশি কর। আরিশের ফোনে তাসলিমার ছবি আছে, দরকার পড়লে সেটা দেখেও কাঁদতে পারিস। আই হ্যাভ নো প্রবলেম। নবনীতার আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় ভালো। ভালো হওয়ার একটা বিশাল কারণ আছে। কুরিয়ার অফিসে যে চাকরিটা করত সেখানে আজ তার বেতন হয়েছে।
সে জানতো তার বেতন 6,000, কিন্তু পরবর্তীতে অফিসের ম্যানেজার জানালো বেতন 6,000 থেকে বাড়িয়ে 7,000 করা হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে বেতনের টাকায় 1,000 টাকার নোট বেশি যোগ হওয়াতে নবনীতার মন খুশিতে বাকবাকুম। সে অফিস থেকে বেরিয়ে সোজা রিক্সা নিল। আজ একটু খরচা করা যায়। 1,000 টাকা তার হিসাবের বাইরে। বাড়িতে ফিরতে সে শুভ্রানীকে তাড়া দিল। শুভি, তাড়াতাড়ি পড়া শেষ কর, আজ আমরা ঘুরতে বের হব। নবনীতা তাড়াহুড়ো করতে করতে জবাব দেয়। 6,000-এর জায়গায় 7,000 পেয়েছি বেতন, এই খুশিতে বের হব। এখন পড়া শেষ করে তাড়াতাড়ি রেডি হ। শুভ্রানী কেবল গোল গোল চোখে তার বোনের চঞ্চলতা দেখে। নবনীতা আলমারি থেকে চিত্রার জন্য একটা জামা বের করলো, লাল টুকটুকে একটা জামা। তারপর সেটা চিত্রাকে পরিয়ে তার চুলগুলো সুন্দর করে বেঁধে দিল। চুল বাঁধার পর চিত্রাকে দেখাচ্ছিল মিষ্টি একটা বাচ্চা। নবনীতা গালে হাত চেপে প্রফুল্ল মুখে বলল, আল্লাহ রে, আমার চিত্র সোনাকে কি সুন্দর দেখাচ্ছে, একদম পামকিন পামকিন। বয়স যাই হোক না কেন, মেয়ে মানুষ প্রশংসায় গলে যায়। চিত্রাও গলে গেল। কিছুটা লাজুক হেসে সে ঘরের আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে নেয়। নবনীতা তাকে পেছন করে চাপটে ধরে প্রশ্ন করে। কি কেমন দেখাচ্ছে চিত্রকে? চিত্রা হাত নেড়ে নেড়ে জবাব দেয়। So beautiful, so elegant. নবনীতা চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, এই কথা কে শেখালো? নির্ঘাত শুভি, তাই না? চিত্রা ইশারায় জানালো নবনীতার ধারণাই ঠিক। নবনীতা পেছন ফিরে শুভ্রার বোকা বোকা মুখটায় দেখতে খিলখিলিয়ে হেসে ওঠে। কয়েক পল বাদেই আবার চিত্রাকে জড়িয়ে ধরে তার দুই গালে ঠেসে ঠেসে দুটো চুমুকে আহ্লাদি গলায় বলে, কি পাকা পাকা কথা বলে এই দুষ্টুটা। কিছু সময় বাদে নবনীতা নিজ থেকেই বলে উঠল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও চিত্র। শুভ্রানী এগিয়ে এলো, অবাক হয়ে বলল, লুবনার কাছ থেকে জেনেছি। ওইটা তো আরেকটা মোবাইলের পোকা, সারাদিন কি সব রিলস টিলস দেখতে থাকে, পড়াশোনা বাদে সে সবকিছুতেই ভীষণ পারদর্শী। শুভ্রার পড়া শেষ করে সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আধা ঘন্টা বাদেই হয়তো আজান দিবে। নবনীতা মাথায় ঘোমটাটা আরো একটু সামনে টেনে হতাশ গলায় বলল, ধ্যাৎ, সেই তো আবার দেরি করে ফেললাম। মাঝখানটায় মাগরিবও গেল। সেদিন 3 বোন মিলে সোজা নিউ মার্কেটে গেল। নবনীতা ফুচকা খেলো, তাও আবার 2 প্লেট। এক একটা ফুচকা মুখে দেওয়ার পর তার চোখে মুখে যে তৃপ্তির ভাব ফুটে ওঠে, সেটা দেখে শুভ্রা ঠোঁট টিপে হাসে। আপাই ফুচকার ভক্ত, এসবে কোনো ভাগযোগ করে না আপাই। যার যার প্লেট তার তার। নবনীতা যখন দু চোখ বন্ধ করে ফুচকার স্বাদ নিতে ব্যস্ত, তখন শুভ্রা অতি সপ্তপনে তার প্লেটের একটা ফুচকা নবনীতার প্লেটে তুলে নিল। এই একটা খাবারই আছে যেটা পরি আপাই খুব আয়েশ করে খায়। যেই আপাই নিজের সব বিসর্জন দিয়ে শুভ্রা আর চিত্রাকে ভালোবাসতে পারে, সেই আপাইকে ভালোবেসে তার অগোচরে তার প্লেটে একটা ফুচকা দেওয়াই যায়। শুভ্রা মুগ্ধ চোখে দেখে। নবনীতা ফুচকা চিবোতে চিবোতে অস্পষ্ট গলায় বলে, ফাটাফাটি হয়েছে একদম, মন ভালো হয়ে গেছে আমার। ফুচকা খাওয়া শেষ করে তারা কতক্ষণ হাঁটাহাঁটি করলো। চিত্রাকে চিপস আর চকলেট কিনে দিয়েছে নবনীতা। তারপর তারা যায় স্টেশনারি দোকানে। চিত্রার কালার পেপার লাগবে, শুভ্রির লাগবে প্র্যাকটিক্যাল খাতা। নবনীতা আর শুভ্রা ব্যবহারিক খাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। নবনীতা জিজ্ঞেস করে, 3টা একসাথে কত দিব ভাইয়া? চিত্রা এসব ঝামেলায় নেই, সে নিজের জিনিসপত্র সব পেয়ে গেছে। সে সেগুলো হাতে নিয়ে ফুটপাতে হাঁটাহাঁটি করছিল। তার দুহাত ভর্তি এটা সেটা। হাঁটতে হাঁটতে আচমকা সে হোঁচট খেলো। হাঁটু ভেঙে মাটিতে বসতেই ব্যথায় ফুপিয়ে উঠল। ঠোঁট ভেঙে ডাকলো, আপাই। নবনীতার কানে তার আওয়াজ যেতেই নবনীতা আটকে উঠল। হাতে রাখা খাতাটা দ্রুত ডেস্কের উপরে ফেলে সে ছুটল ফুটপাতের দিকে। তার পিছু পিছু শুভ্রাও দোকান থেকে হম্বি তম্বি করে বের হলো। নবনীতা ফুটপাতে পা রাখতেই দেখতে পেল চিত্রার একটা শক্ত হাতের মুঠোয় বন্দি। সেই হাতের মালিক তার অন্য হাতে চিত্রার হাঁটুর কাছে ধুলো ময়লাগুলো সব ছেড়ে দিচ্ছে। ঝাড়তে ঝাড়তেই আদুরে স্বরে বলছে, কিছু হয়নি বাবু, এই দেখো তুমি একদম ঠিক আছো। একচুটে নবনীতা সেখানে গেল। প্রচণ্ড অস্থির হয়ে প্রশ্ন করল, কি হয়েছে, কি হয়েছে আমার চিত্রর?
ওয়াজিদ মাথা তুলল। নবনীতা প্রথমেই তাকে চিনতে পারেনি, যখন চিনল তখন এক ধাপে চিত্রকে তার কাছ থেকে নিজের কাছে নিয়ে এলো। চিত্রর গালে হাত রেখে ব্যস্ত হয়ে বলল। কিভাবে পড়লি চিত্র? বেশি ব্যথা পেয়েছিস? চিত্র কেবল ডানে বায়ে মাথা নাড়ে। ওয়াজিদ অমায়িক হেসে উত্তর করে। না না, সে তেমন ব্যথা পায়নি, হোঁচট খেয়েছিল, আমি ধরে নিয়েছি। বারান্দায় গিয়ে ভ্যাসলিন লাগিয়ে দেবেন, তাহলেই একদম ঠিকঠাক হয়ে যাবে। নবনীতা তার কথার পিঠে কেবল সৌজন ও সূচক হাসল। ওয়াজিদের কণ্ঠ অত্যন্ত মোলায়েম, মুখ জুড়ে সবসময় অমায়িক হাসি লেপ্টে থাকে। আরামের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আরামের চেয়ে ওয়াজিদের আচরণ সম্পূর্ণ ভিন্ন। নবনীতার এই লোকটিকে খারাপ লাগে না। ওয়াজিদ কথা শেষ করে আর চোখে একবার তার মুখোমুখি দাঁড়ানো রমণীকে দেখে নেয়। তার চোখে মুখে সে কি ভীষণ উৎকণ্ঠা। ওয়াজিদ ঠিক করে বুঝিয়ে বলার পরও সে দুশ্চিন্তা মুক্ত হতে পারছে না। ওয়াজিদ স্মিত হেসে বলল। মিস নবনীতা, রিল্যাক্স, ওর কিছু হয়নি, পড়ে গিয়েছে কেবল। বাচ্চারা এমন একটু করেই থাকে। এবার সম্ভবত কিছুটা আশ্বস্ত হয়েছে নবনীতা। সে চোখ তুলে একগাল হেসে বলল। ধন্যবাদ ভাইয়া, আসলে একে নিয়ে আমি খুব চিন্তায় থাকি। স্যার বাচ্চা মানুষ তো, তাই ভয় হয়। আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুক। আমরা তাহলে আসি। কথা শেষ হতেই নবনীতা চিত্রার হাতে জিনিসগুলো নিজের হাতে নিল। ব্যাগ থেকে কিছু টাকা বের করে শুভ্রার হাতে দিয়ে বলল। যা তো, খাতাগুলো নিয়ে আয়। শুভ্রা খাতা আনার পরই তিনজনেই একটা রিক্সা ডেকে মিনিটের মাঝেই সেখান থেকে উধাও হয়ে গেল। কেবল পেছনে পড়ে রইল একটি যুবক, যার চোখে মুখে তখনও রাজ্যের মুগ্ধতা। সাদামাটা পোশাক, প্রসাধনী বিহীন একটা ক্লান্ত মুখ, গভীর দুটো চোখে মলিনতার ছাপ, একপাশে বেনি করে অযত্নে ফেলে রাখা চুল, অথচ এত অযত্নেও তার সৌন্দর্যের এতটুকুও মিলান হয়নি। কি আছে ওই রমণীর মাঝে? সেই প্রথম দিন থেকে ওয়াজিদের চোখজোড়া মুগ্ধ হয়ে কেবল সেই প্রশ্নের জবাবই খুঁজে যাচ্ছে। মেয়েটি অত্যন্ত সাধারণ, তবে ওয়াজিদের কেন তাকে এত বেশি অসাধারণ বলে মনে হয়? কেন মনে হয় এই মেয়েটি যেখানেই যায় কেবল মুগ্ধতা ছড়ায়? নবনীতাদের রিক্সা অনেক দূরে এগিয়ে গেছে। অজিত দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে। মেয়েটাকে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপাই, এই লাল শাড়িটা পরে দেখো না, ভীষণ মানাবে তোমায়। নতুন বউয়ের মতো দেখাবে একদম। শুভ্রানী আলমারির তাক থেকে গাঢ় নীল শাড়িটা বের করে নবনীতার দিকে বাড়িয়ে দিল। নবনীতা চোখ কপালে তুলে বলল। ধ্যাৎ, এটা কেমন করা রং? আমি কি বিয়ে বাড়িতে যাচ্ছি? শুভ্রানী বিরক্ত হয়ে আলমারি ঘেটে আরও একটা শাড়ি বের করলো। গাঢ় নীল রঙের শাড়ি, ধূসর পাড়, সেটা নেড়েচেড়ে সে বলল। তাহলে এটা পরো, সুন্দর লাগবে তোমায়। নবনীতা চোখ রাঙিয়ে একটানে তার হাত থেকে শাড়িটা নিয়ে ঈষৎ ধমকে উঠে বলল। এমন করো কেন আপাই? এটা তো সত্যিই অনেক সুন্দর। এই চিত্র, বলো তো, এই শাড়িটা খুব সুন্দর না? চিত্রা এক নজর শাড়িটা দেখে ঠোঁট গোল করে মাথা ঝাঁকালো। নবনীতা জুহুরি চোখে ধূসর পাড়ের গাঢ় নীল শাড়িটা দেখল। এটা কি কালচারাল ফেস্ট হিসাবে বেশি চকচকে দেখাচ্ছে? তার মস্তিষ্ক জবাব দেয়। এটাতে অত কাজ নেই নবনী, এটাই পরে নে। নবনীতা শাড়িটা হাতে নিয়ে দরজা ভিড়িয়ে দিল, ক্লান্ত স্বরে বলল। শাড়ি সামলাতে ভীষণ কষ্ট হয় রে সুবি, সেজন্য পরতে চাই না। অথচ শাড়িতে তোমায় খুব ভালো লাগে আপাই। তুমিও তো ভেবো না তো, আমি সুন্দর করে পিন আপ করে দেবো, তুমি চটপট পরে নাও এটা। নবনীতা নির্বিকার ভঙ্গিতে শাড়ির ভাঁজ খুলে আরও একবার সেটা দেখল। আজ তাপমাত্রা কত? এই গরমে সে শাড়ি পরে টিকবে কেমন করে? সে জানালার ধারে গিয়ে বাইরে উকি দেয়, ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বলে। বাপরে, কি ভ্যাপসা গরম পড়েছে দেখেছিস? শুভ্রানী ঠিক পাখার নিচ বরাবর বসে তপ্ত শ্বাস ছেড়ে বলল। ভ্যাপসা গরমের পর প্রচন্ড বৃষ্টি হয়, আজ বোধহয় বৃষ্টি হবে। চট্টগ্রামে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। নবনীতা জানালা থেকে মুখ সরিয়ে অলস ভঙ্গিতে বলল। ইস, কোথায় চট্টগ্রামের আবহাওয়া আর কোথায় এই ঢাকার আবহাওয়া। কয়দিন পর দেখবি ঢাকায় উট চলছে। শুভ্রা মুখ টিপে হাসে। আপায়ের চোখে মুখে স্পষ্ট বিরক্তি, গরমে অস্থির দেখাচ্ছে তাকে। নবনীতা এগিয়ে এসে শাড়িটা শুভ্রার হাতে ধরিয়ে বলল। পুরোটা তুই পরাবি, আমি পড়তে পারবো না, আলসেমি লাগছে।
শুভ্রা এই প্রস্তাব সাদরে গ্রহণ করলো। শাড়ি পরতে আর পরাতে দুটোই শুভ্রার ভীষণ ভালো লাগে। সে মিনিট 10 মাথায় খুব সুন্দর করে নবনীতাকে শাড়ি পরালো। সেফটি পিন দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিল। শাড়ির আঁচলটা ফেলো নবনীতার হাতের উপর। নবনীতা চোখ সরু করে বলল, এভাবেই থাকবে? কাঁধে তুলবি না? না না, ওভাবেই ভালো লাগে না, এটাই সুন্দর। তাড়াহুড়ো করে জবাব দিল শুভ্রানী। নবনীতা চোখ পাকিয়ে কিছু বলতে গিয়েও পরে আর বলল না। আয়নাতে তার প্রতিবিম্ব ফুটে উঠেছে। না, তাকে একদমই মন্দ দেখাচ্ছে না। শুভ্রানী তাকে শাড়ি পরানোর পর চিত্রাকেও খুব সুন্দর একটা জামা পরিয়ে দিল। চিত্রার জামা রং ও নীল। নবনীতা পেছনে ঘুরে তার জামাটা না দেখেই বলল, আরামের জামা পরিয়েছিস তো? খুব গরম কিন্তু বাইরে, অত ভারী কিছু পরাস না কিন্তু। শুভ্রা চিত্রার চুল বাঁধার ফাঁকে জবাব দেয়। একদম নর্মাল জামা, কোনো সমস্যা হবে না। নবনীতা আয়নার সামনে দাঁড়ায়। শাড়ির সাথে সামান্য সাজলে মন্দ হয় না। সমস্যা হচ্ছে তার কাছে অত শত সাজের জিনিস নেই। 2টা লিপস্টিক, ভ্যাসলিন, কাজল আর পাউডার। প্রসাধনী বলতে নবনীতার ছোট্ট ঘরে এগুলো আছে। নবনীতা কাজল হাতে নিয়ে আবার কি মনে করে সেটা রেখে দিল। দ্রুত তার ফোনটা হাতে নিয়ে রিমিকে কল দিল। রিসিভ হতেই দ্রুত প্রশ্ন ছুঁল। রিমি রে, তুই কি কাজল দিবি? অনুপাশ থেকে রিমি আশ্চর্য হয়ে জবাব দেয়, অদ্ভুত প্রশ্ন করছিস নবনী। কালচারাল ফেস্ট, শুধু কাজল কেন, ঘরে যা আছে সব মেখে আসবো। নবনীতা জবাবে কেবল হাসল, মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। তুই রেডি? তুই? এই তো এখনই বের হব। আমিও। নবনীতা কথা শেষ করে ফোন কাটে। শুভ্রা এগিয়ে এসে বলল, আপাই, তোমার চুলে একটা খোপা করে দিই সুন্দর করে। ভুরুকুচকে জানতে চাই, খোপা আবার সুন্দর করে কিভাবে করে? খোপা তো খোপাই। শুভ্রা তার কাঁধে হাত চেপে তাকে খাটে বসাতে বসাতে জবাব দেয়। আহা, তুমি বসো তো, আমাকে বাকি কাজ করতে দাও। নবনীতা বসল। শুভ্রা গুনে গুনে 17 মিনিট সময় নিল। নবনীতা শেষমেশ অধৈর্য হয়ে বলল, শুভি, আমি কেবল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছি, কারো বিয়েতে না। শুভ্রা তার ধমক গায়ে মাখল না। চুল বেঁধে সে নিজেই তার চোখে কাজল পরালো, ঠোঁটে লিপস্টিক দিল। নবনীতা আশ্চর্য হয়ে বলল, তোরা সবসময় আমাকে নিয়ে এত মাতামাতি করিস কেন? আমি কি সাবানা নাকি ববিতা? এত বিউটিফাই করবি না তো আমাকে। আমি খুব অর্ডিনারি পারসন। কথা শেষ করে সে উঠে দাঁড়ালো। আয়নায় তাকে দেখা যাচ্ছে। অনেকদিন পর তার মুখটা সামান্য প্রসাধনী ছোঁয়া পেয়েছে। শুভ্রা তার চুল খুব সুন্দর করে বেঁধেছে। খোপা করার পাশাপাশি শীতের দুপাশের চুলগুলোকে খুব সুন্দর করে হেয়ার ক্লিপ দিয়ে সেট করেছে। নবনীতা একবার নিজের প্রতিবিম্ব দেখে পেছন ঘুরে শুভ্রাকে দেখতেই তার গালে হাত রেখে বলল, চুল বাঁধাটা তো খুব সুন্দর হয়েছে, কোথায় শিখলি? অ্যানুয়াল ফাংশনে একজন এভাবে বেঁধেছিল, সেখান থেকেই শিখলাম। তোমাকে একদম পুতুলের মতো লাগছে আপাই, মনে হচ্ছে তুমি সত্যি সত্যি পড়ি আপাই। নবনীতা হাসল। পরক্ষণে আবার শুভ্রাকে তাড়া দিয়ে বলল, যা তুই তাড়াতাড়ি ড্রেস পর, তোকে কলেজে নামিয়ে আমি আর চিত্র ভার্সিটি যাব। ভাই ভাই, এই দেখেন লেডি ডন আসছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভেতর তখন আরহাম আর তার দলের ছেলেরা দাঁড়িয়েছিল। আরহাম অবশ্য এতক্ষণ অফিস রুমের ভেতরে ছিল। কয়েক মিনিট আগে সে বেরিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ছেলেমেয়েরা আসছে। এরই মাঝে তোফাইলের কথাই চোখজোড়া আপনা আপনি শুরু হয় আরহামের। সবশেষে ঘুরে দাঁড়িয়ে চোখ রাখে মূল ফটকের দিকে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে তখন ভেতরে প্রবেশ করছিল একটি তরুণী। তার এক হাত শাড়ি কুচি সামলাতে ব্যস্ত, অন্য হাতের মুঠোয় একটা ছোট্ট হাত বন্দি। আরহাম গভীর চোখে সেই দৃশ্য দেখে। মেয়েটি আরহামের পূর্ব পরিচিত, যদিও খুব একটা মধুর না সেই পরিচয়, তবুও পরিচিত তো। মেয়েটির নাম নবনীতা। পাশ থেকে তামজিৎ মজার ছলে বলল, বাংলার মাদার তেরেসা এসেছে। সাইড হয়ে দাঁড়া সব। দূর হয়নি বল যে ফাটা কেষ্ট নবনীতা এসেছে, যে কিনা এক নিমিষে পুরো সিস্টেম চেঞ্জ করে দিতে চায়। আমার কাছে কিন্তু আপার দাবাঙ্গিরি সে লাগে। আমার জন্য সে দাবাং নবনীতা। সে হলো দাঁত কিরমির নবনীতা। দেখিস না সারাক্ষণ কেমন দাঁত কিরমির করে কথা বলে, যেন আমাদের সাথে তার পুরনো শত্রুতা।
আরাম হাসলো কটাক্ষ করে বলল, স্টুপিড, পুরোই একটা স্টুপিড মেয়ে, আত্মসম্মানে ভরপুর সো কল্ড সুশীল নাগরিক। হ্যাঁ, সামনে এলেই রাগ ওঠে। এত মতামতের মাঝে সবচেয়ে ভিন্ন মতামত দিল ওয়াজিদ। সে মন্ত্রমুগ্ধের মতো সামনে দেখে বলল, নীলাঞ্জনা, নীলপরি নীলাঞ্জনা। আরহাম নাক সিটকে বলল, কি, নীলপরি নাচে না? কেন নাচে না? বলেই ফিক করে হেসে দিল ওয়াজিদ থমথমে মুখে বলল। ইয়ার কি হচ্ছে? আরহাম কপাল কুঁচকে বলল। তবে কি হচ্ছে? তুইও তো ইয়ার্কি করছিস। হক চুকিয়ে ওঠে ওয়াজিদ। সে কি সবার সামনে কথাটা বলেছে? কি সর্বনাশা কথা! সে দ্রুত মাথা নেড়ে বোকা বোকা হেসে বলল। ওই আর কি, একটু মজা করলাম। আরাম সামনে ফিরল। নবনীতা থেকে তাদের দূরত্ব বেশ কয়েক মিটারের। নবনীতার সাথে থাকা ছোট্ট মেয়েটিকে আরামের ভালো লেগেছে। মেয়েটির মুখ গোলগাল, মায়াভরা মুখ দেখলেই আদর দিতে ইচ্ছে হয়। অথচ এর সাথেই যে মেয়েটি দাঁড়ানো, তার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। একে দেখলেই আরামের মন চাই তার দুই গালে চটাস চটাস করে চর দিতে। কি ভোগান্তি না ভুগতে হয়েছে আরামকে এই মেয়ের জন্য। নবনীতা চিত্রার হাত ধরে অন্য পাশে চলে গেল। আজ সে শাড়ি পরেছে, সচরাচর সে শাড়ি পরে না। তোফাইল সেদিকে দেখেই বলল। তবে যাই বলেন, মেয়েটা কিন্তু হেব্বি ভাই, একেবারে নায়িকা। কেবল মুখ খুললেই আসল রূপ বেরিয়ে আসে। আরাম সে কথাই কর্ণপাত করল না। সে কেবল পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এপাশ ওপাশ দেখে গম্ভীর মুখে বলল। আমরা কিন্তু আজ একটা কাজে এসেছি এদিকে, আমাদের সেটাতে মনোযোগ দেওয়া উচিত। রিমি অপরাধীর মতো মুখ করে চোখ তুলে সামনে তাকায়। তার সামনে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে নবনীতা। রিমি বসে আছে অডিটোরিয়ামের বেঞ্চে। তার পাশের সিটে বসে আরামে পা দোলাচ্ছে চিত্রা। নবনীতা এখনও বসেনি। অডিটোরিয়ামে প্রবেশ করা মাত্রই তার মেজাজ বিগড়ে গেছে। অডিটোরিয়ামের স্টেজে বড় ব্যানারে লেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ পৃষ্ঠপোষকতায় শেখ শাহরিয়ার আরহাম। নাম দেখে নবনীতা আকাশ থেকে পড়ল। এই কালচার ফেস্ট মূলত আরহামের নির্বাচনী প্রচারণার অংশ মাত্র। রিমি নিশ্চয়ই সবটা জানত, তা সত্ত্বেও তাকে কিছুই খুলে বলেনি। নবনীতা কটমট করে বলল। এটা ঠিক না রিমি, তুই জেনে বুঝে আমাকে ওই আরহামের আয়োজন করা অনুষ্ঠানে নিয়ে এসছিস। এমনটা তুই না করলেও পারতি। আরহাম ভাই একা তো আয়োজন করেনি, আমরা স্টুডেন্টরা করতে চাইছিলাম। ভাইয়া কেবল সেটার পরিধি বানিয়েছে আর পারমিশন এনে দিয়েছেন, বাস এইটুকু। ব্যাস এইটুকু? বাইরে যে তোর ভাই বিশাল বহর নিয়ে দাঁড়িয়ে আছে, এদের কাজ কি? আলোচনার নামে তো নিজেরই গুণগান করবে। চল তাহলে। রিমি দুহাত চেপে মোলায়েম স্বরে বলল। আচ্ছা তুই প্লিজ বস, এটা তো আমাদের জন্যই আয়োজন করা হয়েছে। আমরা ভার্সিটির স্টুডেন্ট, সমস্যা কি? কেউ আয়োজন করলে সেটাতে উপস্থিত হতে তো সমস্যা নেই, তাই না? নবনীতা কিছু বলার আগেই রিমি আঙ্গুল তুলে বলল। দেখ, তুই কিন্তু বলেছিস আরহাম ভাইয়ের সাথে তোর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাহলে সে অনুষ্ঠানে এলো কি এলো না, আয়োজন করলো কি করলো না, তাতে আমাদের কি? আমরা আমাদের মতো এসেছি, মজা করব, তারপর চলে যাব, শেষ। আর কিছু তো জানার দরকার নেই আমাদের। নবনীতা তপ্ত শ্বাস ছেড়ে এদিক ওদিক মাথা নেড়ে। রিমির সাথে কথা বলে পারা যাবে না। সে 100 রকম যুক্তি দিয়ে তার কথাই ঠিক প্রমাণ করবে। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ চিত্রার পাশে গিয়ে বসল। অডিটোরিয়াম আজ চমৎকার করে সাজানো হয়েছে। নিশ্চয়ই পুরোটাই আরহামের টাকা। অডিটোরিয়াম ভর্তি ছেলেমেয়ের মুখে শুধু আরহাম ভাইয়ের নাম। নবনীতা ভেঙচি কাটে। টাকা দিলেই সবাই ভালো হয়ে যায়। আজ আরহাম ভাই টাকা দিয়েছে তাই সে ভালো। কাল অন্য কোনো ভাই টাকা দিলে দিনভর শুধু তার নামই জপতে থাকবে। এই হলো দেশের সামগ্রিক অবস্থা। নবনীতার প্যাঁচার মতো করে রাখা মুখটা দেখেই রিমি ঠোঁট টিপে হাসল। মিষ্টি সুরে বলল, চল না একটু হেঁটে আসি। নবনীতা তার এক কথাতেই রাজি হলো। চিত্রার হাতটা শক্ত করে ধরে নির্বিকার হয়ে বলল, চল তাহলে। রিমি একটা ফুসকা মুখে দিয়ে দু চোখ বন্ধ করে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল এক করে আমোদে গলায় বলল, উফ, দারুণ হয়েছে, একদম মুসমুসে ফুসকা। নবনীতা অসহায় চোখে সেই দিকে তাকায়। ইস, রিমি বেয়াদবটা কি সুন্দর ফুসকা খাচ্ছে। এভাবে চোখের সামনে কেউ ফুসকা খেলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়?
নবনীতার ইচ্ছে করছে এক ছুটে স্টলের সামনে গিয়ে গপ গপ কয়েকটা ফুচকা মুখে ঠুসতে, কিন্তু প্রবল আত্মসম্মান বোধ তাকে পেছন থেকে টেনে ধরেছে। এই স্টলের ব্যবস্থাও আরহাম নিজস্ব অর্থায়নে করেছে। নবনীতা তার টাকায় ফুচকা খাবে না, কিন্তু মন তো মানে না। একদিক থেকে সতর্কবাণী আসে, নবনী তুই ভুলেও ওই আরহামের টাকাই খাবি না। প্রখর আত্মসম্মান যেখানে নবনী তার হাত পা বেঁধে রাখে, সেখানে মনে গহীন থেকে বার্তা আসে, কয়েকটা ফুচকা খেয়েই নে নবনী, এত এত মানুষের ভিড়ে কেই বা তোকে দেখবে। তাছাড়া তোর রাগ আরহামের সাথে, ফুচকার সাথে তোর কিসের রাগ? খেয়ে নে নবনীতা, কেউ দেখবে না। নবনীতা শাড়ির আঁচলে মুখ মুছে, কি সুন্দর ফুচকার টকের ঘ্রাণ আসছে। নবনীতার ইন্দ্রিয় সমূহ টেনে টেনে সে ঘ্রাণ নিতে ব্যস্ত। অবাধ্য মন আঁকুপাকু করছে, কি হয় একটু খেলে। নবনীতা বড় বড় দুটো শ্বাস টানে, সব চিন্তা ভাবনা মান অভিমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাড়ির আঁচল সামলে এক ছুটে চিত্রকে নিয়ে স্টলের সামনে যায়। ভীষণ চঞ্চল হয়ে বলে, মামা আমাকে একদম ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা দিন তো, অনেক বেশি ঝাল দিবেন। রিমি আর চোখে তাকে দেখে, আবার নিজের খাওয়াই মন দেয়। সে নবনীকে চেনে, সে জানত নবনীতা কিছুতেই এই লোভ সামলাতে পারবে না। নবনীতা ভয়ঙ্কর রকমের ফুচকা প্রেমী, তার পৃথিবী একদিকে আর ফুচকা অন্যদিকে। খাওয়ার ফাঁকে দুজনের একবার চোকাচুকি হতেই দুজন শব্দ করে হেসে উঠল। নবনীতা শাড়ির আঁচল মুখে চেপে লাজুক মুখ করে বলল, ভাবলাম ফ্রি যখন আছে তখন একটু খেয়েই নিই। সে সময় আরহাম আর তার ছেলেরা খোলা করিডোরে জড়ো হয়ে কথাবার্তা বলছিল। আরহামকে দেখতেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা সালাম দিল, কেউ বা সামনে এসে হ্যান্ডশেক করলো, কোলাকুলি করলো। আরহাম পুরোটা সময় মেকি হাসি বজায় রেখে সবার সাথে টুকটাক কথাবার্তা বলল। রোজ রোজ এত মানুষের সাথে মিষ্টি কথা বলতে বলতে সে বিরক্ত। গত কয়েকদিন যাবৎ টানা হাসতে হাসতে তার গাল ব্যথা হয়ে গেছে, কিন্তু কিছুই করেনি। জয়ী হওয়ার আগ পর্যন্ত এই মেকি হাসি নিয়েই তাকে থাকতে হবে। হঠাৎই তার চোখ পড়ল করিডোর থেকে একটু দূরে ক্যাম্পাসের খোলা মাঠে, যেখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুচকার স্টল বসানো হয়েছে। এগিয়ে গেল আরহাম, চোখের সানগ্লাসটা খুলে তীক্ষ্ণ নজরে দেখার চেষ্টা করলো সামনের দৃশ্য। সামনে তাকাতেই তার চোখ জোড়া ক্ষণিকের জন্য স্থির হলো। সে করিডোর থেকে বেরিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশ্চর্য, চোখের সামনে দেখে শুরু থেকে ভীষণই তেজি আর গম্ভীর স্বভাবের যে মেয়েটিকে সে চিনে আসছে, সেই মেয়েটিকে সে আজ আবিষ্কার করলো সম্পূর্ণ ভিন্ন রূপে। নীল শাড়ি গায়ে জড়ানো রমণীকে এই মুহূর্তে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। গভীর দুটো চোখে সে কি চঞ্চলতা। ব্যস্ত কণ্ঠে সে স্টলের দাঁড়ানো মাঝবয়সী লোকটিকে বলছে, মামা এই ফুচকায় কিন্তু একদমই ঝাল দিবেন না, বাচ্চা মানুষ এত ঝাল খেতে পারে না। বলা শেষ করেই সে তার প্লেট থেকে আরও একটা ফুচকা মুখে নিয়ে প্রসন্ন হাসল। সেই হাসি দেখে আরহামের নিজেরও হাসি পেল। জনদরদি মার কাটারি আর প্রতিবাদী রমণীর এই কিশোরী রূপটা মন্দ না, তাকে কলেজ পড়ুয়া মেয়েদের মতো দেখাচ্ছে। নবনীতার এই রূপের সাথে আরহাম পরিচিত না। আরহাম এগিয়ে গেল, তার পেছন পেছন তোফাইল আর তামজিদ হেঁটে আসে। তাদের দেখতেই আশেপাশের মানুষজন সরে দাঁড়ায়। আরহাম স্টলের সামনে গিয়ে কয়েকজনকে উদ্দেশ্য করে বলল, কেমন হয়েছে ফুচকা?